আমাদের পৃথিবীটা প্রতিনিয়ত ধ্বংস করছি আমরা নিজেরাই। যেখানে সেখানে ময়লা ফেলছি, তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা, যার ফলে তৈরি হচ্ছে কালো ধোঁয়া। আর এইসবের ফলেই জন্ম নেয় ভয়ঙ্কর ভাইরাস, যারা মানুষের ভেতরে ঢুকে পুরো মানুষ জাতিকে ধ্বংস করে দিতে চায়। মানুষ কি পারবে তার অস্তিত্ব টিকিয়ে রেখে ভাইরাসের সাথে যুদ্ধ করতে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার ওয়েব সিরিজ প্যারাসাইট দ্য গ্রে। তো চলুন ঘুরে আসি এক প্যারাসাইটের দুনিয়া থেকে। ওয়েব সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই আকাশ থেকে কিছু ভাইরাস টাইপের বস্তু মাটিতে পড়ছে। ওই সময় কোরিয়াতে একটা ড্যান্স পার্টি হচ্ছিল, সেখানে একটা ভাইরাস পড়ে। এরা মূলত প্যারাসাইট, আর এই প্যারাসাইটটা বেরিয়ে একটা লোকের কানের ভেতর ঢুকে পড়ে। সাথে সাথে লোকটা মারা যায়। এরপর তার গার্লফ্রেন্ড এসে বলে, চলো তো আমরা ড্যান্স করি। মেয়েটা তার হাত ধরে অনেক টানাটানি করে, কিন্তু ছেলেটা ওঠে না। রাগ করে মেয়েটা তাকে রেখেই চলে যায়। তারপর ছেলেটা হঠাৎ করেই উঠে দাঁড়ায় এবং সেই পার্টির দিকে যেতে শুরু করে। ওই সময় ছেলেটার গার্লফ্রেন্ড বলে, তুমি কি আমার উপর রাগ করেছ? ছেলেটা ঘুরে দাঁড়ায়, আর হঠাৎ করেই তার মাথা ফেটে ভয়ানক এক মনস্টারে পরিণত হয়। এরপর মেয়েটিকেও সেখানে থাকা অনেক মানুষকেই সে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা একটা লোককে দেখি। তিনি 1 প্যাকেট মাংস ওজন করতে দিয়েছিল প্রাইস ট্যাগ লাগানোর জন্য। সেখানে থাকা কর্মচারী তখন বলে, মেশিনটা নষ্ট হয়ে গেছে, একটু ওয়েট করেন তো। কিন্তু লোকটার কানে তখন ইয়ারফোন লাগানো ছিল, তাই সে কিছুই শুনতে না পেয়ে কাউন্টারে যায় বিল পে করতে। সেখানে কাউন্টারে থাকা মেয়েটার নাম সুইন। সুইন বলে, স্যার এটাতে প্রাইস ট্যাগ লাগানো নেই, দয়া করে প্রাইস ট্যাগ লাগিয়ে আনুন। ইয়ারফোন কানে থাকায় লোকটা এসবের কিছুই শুনতে পায় না। সুইন তখন আবারও তাকে ট্যাগ লাগিয়ে আনতে বলে। লোকটা বলে, আমি পারবো না, এটা আমার কাজ না। সুইন তখন আবারও বলে, স্যার এটা আমারও কাজ না, দয়া করে আপনি ট্যাগটি লাগিয়ে আনুন। লোকটা তখন অনেক রেগে যায় আর বলে, শরম লাগে না? তোমরা কাস্টমারদেরকে অর্ডার করো। এই কথা বলে লোকটা রেগে সেখান থেকে চলে যায়। এরপর সুইন ডিউটি শেষ করে তার লকার থেকে বাইকের হেলমেট নিয়ে রওনা দেয় রুমে যাওয়ার উদ্দেশ্যে। লোকটিও সেখানে একটা গাড়িতে বসেছিল। সে তখন সুইনের পেছনে ধাওয়া করে। সুইন অনেক দূর যাওয়ার পরে লক্ষ্য করে একটা গাড়ি তাকে ধাওয়া করছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটা তখন গাড়ি থেকে বেরিয়ে এসে সুইনের পিঠে কয়েকবার চাকু মারে। সুইন লোকটার থেকে পালিয়ে সামনে গিয়ে একটা জঙ্গলের মাঝে পড়ে যায়। লোকটার রাগ তো তখনও কমেনি। সে বলে, তোকে আজ মেরেই ফেলবো। ওই সময় আমরা দেখতে পাই সুইন যেখানে পড়ে আছে সেখানে একটা ভাইরাস পড়ে। সাইকোটি তখন চাকু নিয়ে সামনের দিকে এগোতে লাগলেই তার শরীরের মাঝামাঝি কেটে যায়। সাইকোটি সেখানেই পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একজন পুলিশ হেডকে দেখতে পাই, যার নাম রফিক। রফিকের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার ভায়োলেন্ট ক্রাইমের এটা 3য় কেস। রফিক বলে, আসামির নাম কি? সে বলে, আসামির নাম কোপা শামসু, বয়স 43 বছর, আর সে একজন মানসিক রোগী। ভিকটিমের সাথে শপিং মলে তার হালকা ঝগড়া হয়েছিল। এরপর সে ভিকটিমের পিছু নিয়ে মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাকু দেখিয়ে তাকে ভয় দেখায়। রফিক তখন বলতে লাগে, আরে শালা পুরাই পাগল। এরপর কি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট একটু আমতা করে বলে, চাকু নিয়ে ধাওয়া করছিল, কিন্তু সে নিজেই মারা গিয়েছে। রফিক বলে, তোমরা কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকছে না। ভিকটিমের নাম কি? অ্যাসিস্ট্যান্ট বলে, ভিকটিমের নাম সুইন, বয়স 29 বছর। এটা শুনে রফিক স্তব্ধ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন রফিকে ডাক্তারের রিপোর্ট দেখায় এবং বলে, ভিকটিমের পিঠে চাকুর আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তার কাপড়ে রক্ত লেগেছিল, কিন্তু ডাক্তার বলেছে এটা হয়তো আগের কোনো ক্ষত চিহ্নের দাগ। এরপর সুইনের জ্ঞান ফিরলে সে বলতে থাকে, আমি কোথায়? রফিক বলে, তুমি ঠিক আছো? তোমার উপর কে হামলা করেছিল? সুইন বলে, যে ব্যক্তির সাথে আমার সুপারমার্কেটে কথা কাটাকাটি হয়েছিল সেই লোকটাই আমার পিছু নিয়েছে এবং চাকু দিয়ে আমার পিঠে আঘাত করেছিল। রফিকের অ্যাসিস্ট্যান্ট তখন বলে উঠে, কি বলছো? ডাক্তার বলেছে তোমার পিঠে চাকুর আঘাতের কোনো চিহ্নই নেই। সুইন তখন অবাক হয়ে বলে, কিন্তু সে তো আমাকে চাকু মেরেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, ডক্টর বলেছে তোমার পিঠে পুরাতন ক্ষত চিহ্নের দাগ দেখা গেছে, কিন্তু সুইন বলে, আমার শরীরে তো পুরাতন কোনো দাগই ছিল না। সে আমাকে কয়েকবার চাকু মেরেছিল এবং সেখান দিয়ে রক্ত বেরিয়েছিল। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। রফিক তখন তার অ্যাসিস্ট্যান্টদেরকে বলে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সাথে একা একা কথা বলতে চাই। সুইন তখন অবাক হয়ে বলে, যে লোকটা চাকু মেরে আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিল সে কিভাবে নিজেই মারা গেল? আমি বিশ্বাসই করতে পারছি না। রফিক বলে, এমনটা হতেই পারে, তুমি তোমার মাথায় প্রেশার নিও না তো।
আর তুমি কিভাবে এত বিশ্বাসের সাথে বলতে পারো? সুইন বলে, চাকু লাগার সাথে সাথে আমার মনে হয়েছিল আমার সাথে আবারও খারাপ কিছু হতে চলেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে প্রচুর মারধর করত, এত মারত যে মনে হতো আমার সব হাড্ডিগুলো ভেঙে যাবে। আমার মনে হয়েছিল আমার খারাপ সময় হয়তো আবারও চলে এসেছে। রফিক তখন তাকে সান্ত্বনা দেয়, বলে তোমার সাথে কখনোই খারাপ কিছুই হবে না। সুইন বলে, আপনি যদি আমার বাবার কাছ থেকে আমাকে উদ্ধার না করতেন আমি কবেই মারা যেতাম। যাই হোক সুইন, তোমার কিছু হয়নি, এটাই বড় কথা। আমি এখন চলে যাচ্ছি, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে জানিও। এটা বলেই রফিক সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম রবি। রবি অনেকদিন পর তার বোনের বাড়িতে আসে এবং তার বড় বোনকে দেখতে পায় যার নাম রুহি। রবি বলে, জনি বলেছিল তোমার নাকি ব্রেন টিউমার হয়েছে, কিন্তু তোমাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে। রবির বড় বোন বলে, জনি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে। রবি তখন ড্রয়ার থেকে ফোন বের করে জনিকে কল দেয়, কিন্তু ফোনটাও অফ পায়। এই সময় সে ড্রেসিং টেবিলের আয়নাতে একটা অর্গানাইজেশনের অ্যাড্রেস দেখতে পায়। পরের দৃশ্যে আমরা সুইনকে বাসে বসে থাকতে দেখি। হঠাৎই সে কেমন যেন অদ্ভুত শব্দ অনুভব করে। ওই সময় বাসে অন্য এক ব্যক্তি উঠে, ব্যক্তিটি সুইনের দিকে তাকিয়েছিল। এমন সময় সুইন ভয় পেয়ে সেই গাড়ি থেকে নেমে যায়। এরপর একটা লুচ্চা ব্যাটা একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল। সে বলতে থাকে, চলো তো ভালো কোনো হোটেলে গিয়ে আমরা টাইম স্পেন্ড করি। মেয়েটা উত্তরে বলে, চলো তাহলে আমার বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যেতে চাও সেখানেই যাব, কিন্তু মেয়েরা তো হোটেলে যেতেই পছন্দ করে। মেয়েটা তখন বলে, অন্য মেয়েরা যেতে পারে, তবে আমার কাছে আমার বাড়িই পছন্দ। এরপর একটা পুরাতন বাড়ির সামনে গাড়ি থামায় লোকটি। অনেক কথা বললেও মেয়েটি চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। এরপর সে তার পোশাক খোলে। লোকটা তখন বলতে থাকে, আরে জানেমান, এত তাড়াহুড়ো কিসের? দাঁড়াও, আমি একটু গোসল করে আসি। লোকটা তখন লক্ষ্য করে ফ্ল্যাটের মেঝেটা একটু অন্যরকম। তখনই সেখানে আরো কিছু লোক দরজা খুলে ভেতরে প্রবেশ করে। লোকটা তখন অবাক হয়ে যায়, আরে এরা কারা? লোকগুলো তখন বলতে থাকে, এই লুচ্চা বেটা প্রচুর ড্রিঙ্কস করে রেখেছে। মেয়েটা তখন বলে, কিছুক্ষণ জীবিত থাকলেই মদের নেশা কেটে যাবে। আচ্ছা ততক্ষণ আমরা একে চুপ রাখবো কিভাবে? এক কাজ করি, ওর একটা হাত কেটে দেই। লোকটা বলতে থাকে, আরে আমাকে দেখে তোমাদের কি বলদ মনে হয়? দেখো আমি তোমাদেরকে কি করতে পারি। কিন্তু তখনই হঠাৎ ওই মেয়েটা ভয়ানক এক মনস্টারে পরিণত হয়। মেয়েটা লোকটাকে আক্রমণ করতে যাবে, এই সময় জানালা দিয়ে কিছু ধোঁয়ার বোম ভেতরে চলে আসে। লোকটা তখন সেখান থেকে কোনো মতে দৌড় দিয়ে বাহিরে যেতে লাগলেই পুলিশের সামনে পড়ে যায়। আসলে এরা মূলত একটা স্পেশাল টিম যাদের কাজই হচ্ছে প্যারাসাইটে ইফেক্টেড মানুষগুলোকে মেরে ফেলা। এরপর সেখানে প্যারাসাইট এবং পুলিশের মাঝে সেই লেভেলের একটা মারামারি হয়। পুলিশ প্যারাসাইটগুলোকে গুলি করে হত্যা করে। একটা প্যারাসাইট ভয়ে বাইরে পালিয়ে যায়। রাস্তায় সে একটা গাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে গাড়ির দরজাটা ভেঙে ফেলে। গাড়িতে সে একজন বন্দি প্যারাসাইটকে দেখতে পেয়ে বলে, তুমি কি আমাদের মতোই? তোমাকে কেন বন্দি করে রেখেছে? এই সময় এন্ট্রি হয় ডালিয়ার। সে বলে, ওর গায়ে হাত দিও না, ওকে আমি ধরে রেখেছি। এটা বলেই সে একটা গুলি করে, কিন্তু প্যারাসাইটটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডালিয়ার সহকারী বলে, কি হলো, তুমি ওকে মেরে ফেললে না কেন? ডালিয়া বলে, না, ওকে আমার জীবিত চাই। কেন জীবিতই কেন? কারণ আমার ওর মতো একটা হান্টিং ডগ দরকার। এরপর ডালিয়া ওই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেখানে দেখে অনেক কাপড় পরে আছে। ডালিয়া তখন অন্য রুমে গিয়ে দেখে সেখানে একটা দরজা। ডালিয়া বলে, দরজাটা ভেঙে ফেলো। দরজাটা ভেঙে ফেলা হলে তারা সবাই রুমের ভেতর ঢুকে দেখে অসংখ্য মানুষকে প্যারাসাইটরা কেটে রেখেছে আর দেয়ালে একটা লোগো আঁকানো। ডালিয়া সহকারী তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই লোগোর মানে কি? ডালিয়া বলে, তার মানে ওর একটা টিম বানিয়েছে। পরের দৃশ্যে রবির বড় বোন রুহিকে মোবাইলে কারোর সাথে আমরা কথা বলতে দেখি। তাকে সে ফোনে বলে, আমাদের মতো আরো একজনকে দেখা গিয়েছে। রুহি বলে, আমি গিয়ে দেখছি, যদি সে আমাদের মতোই হয় তাহলে তাকে আমরা অর্গানাইজেশনে অ্যাড করব। এরপর রুহি দরজা বন্ধ করে রওনা দেয় আর রবিও তার বোনের পিছু নেয়। এদিকে আমরা সুইনকে দেখি কাজ শেষ করে রাতে ঘরে ফিরছিল। এ সময় সুইন আবারও সেই অদ্ভুত শব্দ অনুভব করে এবং সামনে বাসের সেই ব্যক্তিটিকে দেখতে পায়। এই লোকটার নাম আবুল। আবুল কিছুক্ষণ তাকিয়ে থেকে সেদিকে দৌড় দেয়। সুইনও তখন ভয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় লুকিয়ে রফিক আঙ্কেলকে ফোন দেয়, কিন্তু আবুল চলে আসে বিধায় সুইনকে আবারও দৌড় দিতে হয়। এবার সামনে থেকে রুহি চলে আসে। রবি তো লুকিয়ে লুকিয়ে সবই দেখছিল। সুইন তখন বলে, কে তোমরা? আমার কাছে কি চাও? রুহি বলে, মানুষ হওয়ার অভিনয় খুব ভালো করেছো। সুইন বলে, কি বলতে চাও তুমি? আবুল তখন তাকে বলে, তুমি জানো না, তুমিও আমাদের মতোই, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এটা বলে আবুল প্যারাসাইট হয়ে সুইনের উপর আক্রমণ করে, কিন্তু আমরা তখনই দেখতে পাই সুইনও একজন প্যারাসাইট। সুইন তখন বলে বসে, হ্যাঁ আমিও তোমাদের মতোই। রবি এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আবুল বলে, তুমি যদি আমাদের মতনই হয়ে থাকো তাহলে আমাদের অর্গানাইজেশনে যোগ দাও। জীবিত থাকার জন্য আমাদের একসঙ্গে লড়াই করা প্রয়োজন।
এরপর আবুল তাকে সেই অর্গানাইজেশনের একটা অ্যাড্রেস দেয় আর বলে তোমার যখন মন চায় আমাদের এখানে চলে আসতে পারো। এটা বলেই আবুল এবং রোহিত দুইজনই সেখান থেকে চলে যায়। রবি সবকিছু দেখে ভয়ে ভয়ে সামনের দিকে যেতে লাগলে একটা প্লাস্টিকের বোতলের উপর তার পা পড়ে, কিন্তু তবুও সে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে সুইন দাঁড়িয়েছিল। রবি তখন বলে আমার কুকুরটা হারিয়ে গেছে, আমি তাকেই খুঁজছি। কিন্তু সুইন রবির কোনো কথা না শুনে তার উপর অ্যাটাক করে আর বলে তোমার এই সবকিছু দেখা একদমই উচিত হয়নি, এখন তোমাকে জীবিত ছেড়ে দিলে তুমি সবাইকে আমাদের কথা বলে দেবে। রবি তখন বলে ঠিক আছে আমাকে মেরে ফেলো। সুইন তখন তাকে উল্টো জিজ্ঞেস করে তুমি আমার পিছু নিয়েছিলে কেন? রবি জানায় আমি তোমার পিছু নিইনি, ওই মেয়েটি আমার বড় বোন। সুইন তখন তাকে ওয়ালেটটা দিতে বলে। রবি তখন ওয়ালেট দিলে সুইন সেটা চেক করে বলে আমার কথা কান খুলে শুনো, তুমি যদি কাউকে আমাদের কথা বলে দাও তাহলে তোমাকে খুঁজে বের করে আমি মেরে ফেলবো। এরপর সুইনের জ্ঞান ফিরে এসে দেখে রবি বসে সিগারেট টানছে। সুইন জিজ্ঞেস করে কে তুমি? রবি বলে আমাকে তুমি চিনবে না, তবে আমি যা বলি তা কান খুলে শোনো। আজকাল কিছু মানুষদেরকে দেখলে তোমার কানে আজব শব্দ আসে, সে মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ তারা মানুষ নয়, তারা মনস্টার। সুইন বলে তুমি জানলে কিভাবে? রবি জানায় তুমি বলনি, তোমার ভেতরে থাকা হাইডি বলেছে। তাছাড়া তোমাকে যখন এই সাইকো চাকু মেরেছিল তখন ভাইরাসটি তোমার ভেতরে প্রবেশ করে, কিন্তু সে তোমার ব্রেন দখল করতে পারেনি, কারণ সে তোমার ক্ষতস্থানগুলোকে ঠিক করছিল। এখন তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক মনস্টার, আর এই মেসেজটাই তোমাকে হাইডি দিতে বলেছে। এটা বলেই রবি চলে যায়। এরপর সুইন বাসায় গিয়ে একটা ডায়েরিতে লিখে আসলেই কি আমার ভেতর কেউ আছো? সুইন ঘুমানোর জন্য তখন শুয়ে পড়ে। ঘড়িতে তখন 11:25। একটু পর সে তাকিয়ে দেখে 11:30 বেজেছে। সে তখন ডায়েরিটা চেক করে হতবাক হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল ছেলেটি যা বলেছে সব সত্যি, আমি তোমাকে আমার বিষয়ে সবকিছু জানাতে চাই, তুমি যা যা জানতে চাও ডায়েরিতে লিখে রাখো। সুইন তখন ডায়েরিতে লিখে কে তুমি, আমার কাছে কি চাও? পরবর্তী দৃশ্যে আমরা রফিককে দেখি গাড়ি করে সে অফিসে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সবাইকে টেস্ট করা হচ্ছে, তাই সেও সেই লাইনে দাঁড়ায়। রফিকের পেছনে তখন আরেকজন আসে যার নাম হারুন। এই লোকটা অনেকটাই বাংলাদেশের হাউন আঙ্কেলের মতো। রফিক তখন হারুনকে বলে এরা কি করছে? হারুন বলে ভেতরে গেলেই জানতে পারবেন কি হচ্ছে। এরপর রফিকের টেস্ট করা হয়ে গেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। ভেতরে ঢুকেই সে দেখে স্পেশাল ফোর্সের পুলিশ বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। রফিক হারুনকে বলে এরা যেভাবে বন্দুক তাক করে আছে মনে হচ্ছে এখনই গুলি করবে। এদিকে সুইনের ঘুম ভাঙলে সে দেখে ডায়েরিতে অনেক কিছু লেখা। রফিক আর হারুন এদিকে অফিসের ভেতর প্রবেশ করে দেখে স্পেশাল ব্রাঞ্চের একটা মিটিং এর আয়োজন করেছে। এরপর সেখানে ডালিয়া আসে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে তার পরিচয় দেয়। সে বলে আমি একজন প্যারাসাইট স্পেশালিস্ট, আপনাদেরকে টেস্ট করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। টেস্ট করার সময় আপনাদের সবার এক্সরে করা হয়েছে, আপনারা কেউই প্যারাসাইট নন। সেখানে তখন বসে থাকা একজন পুলিশ বলে এই টেস্ট কি প্রতিদিনই করা হবে? ডালিয়া জানায় না, এই টেস্ট শুধুমাত্র একবারই করার প্রয়োজন ছিল, অনেক প্যারাসাইটই মানুষের মধ্যে মিশে গেছে। আমি প্যারাসাইট বলছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন না, তাই দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এরপর ডালিয়া মনিটরে আগের একটা রিপোর্ট দেখায় এবং বলে আপনারা তো জানেনই কিছুদিন আগে একটা ফেস্টিভ্যালে অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু কে মেরেছিল, কেন মেরেছিল তার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেই আসলে প্যারাসাইট, যে কিনা অনেকগুলো নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনারা ভাবছেন সে এখন কোথায় আছে? এরপর ডালিয়া তার সামনে থাকা সাদা কাপড় উপরে উঠালে সবাই চমকে উঠে। ডালিয়া জানায় মানুষের মধ্যে আতঙ্ক যাতে না ছড়ানো হয় তাই টিম গ্রে নতুন একটি স্পেশাল টিম তৈরি করেছেন, যাতে এই খবরগুলো কোনোভাবেই মিডিয়াতে প্রচার করা না হয়। ডালিয়া আরো জানায় এই প্যারাসাইটের অংশ কোরিয়ার আশেপাশে অনেক জায়গায় দেখা গিয়েছে, কিন্তু এরা কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এরা মূলত এক ধরনের ভাইরাস যারা মানুষের নাক, কান ও মুখ দিয়ে প্রবেশ করে মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে, আর পুরো মস্তিষ্ক খাওয়া শেষ হলে এরা অন্য মানুষকে খাওয়া শুরু করে। এবং এদের আরেকটি স্পেশালিটি হচ্ছে এরা খুবই সহজে এদের মাথার আকার পরিবর্তন করতে পারে, তাই এরা খুব সহজেই মানুষের মধ্যে মিশে নির্মম ভাবে মানুষকে হত্যা করে। এরা এক ভয়ঙ্কর শয়তান। এরপর আমরা সুইনকে বাসে বসে ডায়েরি পড়তে দেখি। ডায়েরিতে লেখা ছিল আমি একটা লার্ভা ছিলাম, আমি মানুষের মস্তিষ্ক খুঁজছিলাম যাতে দখল করতে পারি। এই সময় তুমি আমার সামনে পড়েছিলে, আমি তখন তোমার মস্তিষ্ক দখল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যে শরীর দখল করতে চাচ্ছি সেটা অলরেডি অনেক খারাপ অবস্থায় ছিল, তাই আমি তোমার পুরো শরীরের সাথে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি যাতে তোমার শরীরের ঘাগুলো ঠিক হয়। কিন্তু এই ফাঁকে আমি তোমার মস্তিষ্কের দখল নিতে পারিনি। যেহেতু আমি তোমার ব্রেন পুরোপুরি দখল করতে পারিনি, তাই আমি শুধুমাত্র তুমি যখন বিপদে পড়বে তখনই আসতে পারবো তোমার শরীরের মধ্য থেকে। আমি বুঝতে পেরেছি একদিনে শুধুমাত্র 15 মিনিটের জন্যই আমি তোমার শরীরে উপস্থিত হতে পারবো। এরপর ডালিয়াকে একজন বলে ম্যাডাম এই প্যারাসাইটগুলোকে মারার কোনো উপায় আছে? ডালিয়া উত্তর দেয় প্যারাসাইটের জীবিত থাকতে হলে তাদের মানুষের শরীর প্রয়োজন, মানুষের শরীর ছাড়া তারা কোনোভাবেই জীবিত থাকতে পারবে না, আর তাদেরকে মারার একটাই উপায়,
তারা যে মানুষের শরীরে বসবাস করছে সেই মানুষকে মেরে ফেলতে হবে। একসঙ্গে অনেকগুলো গুলি করতে হবে যাতে অনেক রক্ত ঝরে, আর না হলে হৃৎপিণ্ডে গুলি করতে হবে। তো যদি আমরা চাকু দিয়ে মারতে চাই তাহলে একসঙ্গে অনেক রক্ত ঝরবে না, তাই এই শটগান দিয়ে গুলি করতে হবে। আরও একজন ডালিয়াকে প্রশ্ন করে, স্ক্যান করা ছাড়া প্যারাসাইটকে চেনার কোনো উপায় আছে? ডালিয়া বলে, প্যারাসাইটরা যেহেতু মানুষের শরীর ছাড়া বাঁচতে পারে না, তাই তাদের চুল কেটে হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর এইসব আমি বুঝতে পারতাম না যদি না আমার হাজব্যান্ড ইনফেক্টেড হতো। এই সময় ডালিয়া তার হাজব্যান্ডকে নিয়ে আসে, আর আমরা দেখতে পাই একটা হেলমেট পরা ব্যক্তিকে। সবাই ভয় পেলে ডালিয়া সবাইকে বলে, ভয় পাবেন না, ওর মাথায় হেলমেট পরা আছে, যেটা প্যারাসাইটকে কন্ট্রোল করে। ডালিয়া তখন একটা রিমোট দেখে বলে, এই রিমোটের বাটনে চাপ দিলে এক ধরনের কেমিক্যাল বের হয় যেটা প্যারাসাইট সহ্য করতে পারে না। লোকটা তখন বলে, ম্যাডাম তাহলে একে এখনো জীবিত রেখেছেন কেন? ডালিয়া উত্তর দেয়, প্যারাসাইটের আরও একটা বিষয় অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি এরা একে অপরের অবস্থান বুঝতে পারে, তাই আমি একে জীবিত রেখেছি যাতে অন্যদের অবস্থান দ্রুত খুঁজে বের করতে পারি আর তাদেরকে মেরে ফেলতে পারি। তাই আমি এর নাম রেখেছি হান্টিং ডগ। এদিকে সুইন ডায়েরি পড়ছিল, সেখানে লেখা ছিল, গতকাল তোমার সাথে যারা দেখা করেছে তারাও প্যারাসাইট। ওরা যদি বুঝতে পারে তুমি মিউট্যান্ট তাহলে ওরা তোমাকে হত্যা করবে। তোমার যাতে বিশ্বাস হয় তাই তোমার মোবাইলে একটা ভিডিও ক্লিপস দেওয়া আছে। সুইন তখন মোবাইল ক্লিপসটি ওপেন করলে সেই ভিডিওটি দেখতে পায়। ডালিয়া সবাইকে বলছে, এই হান্টিং ডগ আমাকে বলেছে সবচেয়ে বেশি প্যারাসাইট নাবিলগুন পুলিশ স্টেশনের আশেপাশেই পাওয়া যাবে, তাই আমি এখানেই কিছুদিন থাকবো যাতে এই প্যারাসাইটগুলোকে আমি হত্যা করতে পারি। আপনাদের আশেপাশে যদি কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে অবশ্যই আমাদেরকে খবর দিবেন। সেখানে বসে থাকা একজন পুলিশ তখন ডালিয়াকে বলে, এটা কি ঠিক একটা মানুষকে এভাবে বেঁধে কষ্ট দেওয়া? ডালিয়া তখন একটু মজা করে বলে, ও আমার মনে হচ্ছে আপনি অনেক নরম মনে মানুষ, তাহলে এটা দেখুন। ডালিয়া তখন তার কান খুলে ওই লোকটার হাতে দেয় এবং বলে, প্যারাসাইট একবার যে মানুষের ভেতর প্রবেশ করে তার আর মানুষ থাকে না, তারা শয়তানে পরিণত হয়। পরের দৃশ্যে আমরা রবিকে দেখি, সে একটা দোকানে ঘড়ি দেখায় বিক্রি করার জন্য। দোকানদার বলে, এটা তো অনেক পুরাতন ঘড়ি, এটার জন্য আমি তোমাকে 1.5 মিলিয়ন ইয়ন দিতে পারবো। রবি বলে, ঠিক আছে দিন তাহলে। টাকাটা নিয়ে রবি একটা মোবাইল রিপেয়ার শপে গিয়ে বলে, এই মোবাইলে কল যাচ্ছে না, একটু চেক করে দেখো তো। দোকানদার বলে, আপনার বিল পেন্ডিং আছে 80,000 ইয়ন। রবি তখন টাকাটা দিয়ে বলে, একটু তাড়াতাড়ি রিপেয়ার করে রাখো। এরপর রবি পাশের একটা বাইকের শপে যায়। একটা বাইক পছন্দ হলে সে মেকারকে বলে, এই বাইকটা কি সেল করার জন্য রেখেছ? মেকার উত্তর দেয়, হ্যাঁ এখানে সব বাইক সেল করার জন্য রাখা হয়েছে। রবি জিজ্ঞেস করে, এটার প্রাইস কত? মেকার বলে 3,50,000 ইয়ন। রবি জিজ্ঞেস করে, 2 লক্ষ ইয়নে দিবে নাকি? মেকার রাজি না হলে রবি বলে, ঠিক আছে তুমি গাড়ি ঠিক করে রাখো, আমি এসে নিয়ে যাচ্ছি। এরপর রবি মোবাইল নিতে সেই শপে যায় এবং সেখানে মোবাইল যখন চেক করছিল ওই সময় দোকানদার তাকে বলে, গতকাল কেউ আপনার ছবি দেখিয়ে আপনাকে খুঁজছিল, আশেপাশের সব দোকানগুলোতেই খোঁজ নিয়ে গেছে। রবি তো এটা শুনে দোকানদারকে কিছু টাকা টিপস দিয়ে সেখান থেকে বেরিয়ে আবারও বাইকের দোকানে যায়। দোকানদার বলে, আপনি এত তাড়াতাড়ি আসলেন? রবি উত্তর দেয়, একটু তাড়া আছে, তুমি একটু তাড়াতাড়ি বাইকটা ঠিক করে দাও তো। আরে ভাই একটু দেরি করেন, গাড়ির ওনার এখনই চলে আসবে। এই সময় সেখানে একটা কালো গাড়ি এসে থামে। রবি বুঝতে পারে তাকে ধরার জন্যই সেই গাড়িটা এসেছে। রবি তখন মেকারকে মেরে বাইকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটা নীরব জায়গায় বাইক থামিয়ে রবি তার বন্ধু হাবুলকে ফোন দেয় এবং বলতে থাকে, কিরে দোস্ত কিছু টাকা দে তো আমাকে, আমি অনেক বিপদে আছি। হাবুল বলে, আরে কোথায় আছিস তুই, আমাকে বলতো, আমি এক্ষুনি যাচ্ছি। আরে না না এখন না, রাত 9টায় তোর সাথে দেখা করব। হাবুল বলে, আচ্ছা ঠিক আছে। এরপর কল কেটে দিয়ে রবি মোবাইলে তার ছোট বোনের পিকচার দেখে ইমোশনাল হয়ে যায়। পরের দৃশ্যে আমরা হারুন আঙ্কেলকে দেখি, সে কিছু ফাইল নিয়ে ডালিয়ার কাছে আসে এবং বলে, এই ফাইলগুলো রিসেন্টলি যে দুর্ঘটনা ঘটেছে তাদের ফাইল। আচ্ছা ঠিক আছে ওখানে রেখে দিন। হারুন বলে, আপনি চাইলে এই ফাইলগুলো দেখার ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি। না, আমি নিজে এগুলো সব চেক করব। এরপর হারুন ডালিয়াকে একটা বুক দেখিয়ে বলে, ম্যাডাম আমি আপনার বহুত বড় ফ্যান, আমাকে একটা অটোগ্রাফ দেওয়া যাবে? ডালিয়া বলে, আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই। এরপর ডালিয়া হারুনকে অটোগ্রাফ দেয় আর হারুন ডালিয়াকে ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুইনকে দেখি যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। তখনই সেখানে রফিক আঙ্কেল একটা চাবির রিং আর 2টা ক্যান দেয়। সুইন তখন স্ক্যান করে সামনের দিকে তাকাতেই দেখে সেখানে রফিক আঙ্কেল। সে বলতে থাকে, আঙ্কেল আপনি এখানে? আরে হ্যাঁ, ব্রেক হবে কখন? সুইন বলে 15 মিনিটের মধ্যে। ওকে ঠিক আছে, পার্কিং এ এসো। রফিক তখন পার্কিং এ বসে সুইনের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল সুইনও কি প্যারাসাইট হয়ে গেছে কিনা। সুইন পার্কিং এ এসে বলে, আঙ্কেল কোনো কাজ ছিল? না না এমনি তোমার সাথে দেখা করার জন্য আসলাম। রফিক ভালোভাবে তার চুল লক্ষ্য করে। এরপর রফিক বলে, তোমার মাথায় একটা সাদা চুল দেখা যাচ্ছে। রফিক সেটা বলেই সেটা ছিঁড়ে ফেলে, কিন্তু প্যারাসাইট সুইনের ব্রেন কন্ট্রোল করতে পারেনি, তাই সুইনের চুল সাধারণ মানুষের মতোই। সুইন তখন বলে ওঠে, আরে কি বলছো, চুল তো কালোই আছে।
রফিক বলে, দূর থেকে সাদা মনে হচ্ছিল। যাই হোক, তোমার কি অবস্থা, সবকিছু ঠিক আছে? আরে হ্যাঁ আঙ্কেল, সবকিছু ঠিক আছে। আচ্ছা শোনো, এরপরও যদি তোমার কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিও, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে রফিক একটা চাবির রিং গিফট করে আর বলে, সুইন নিজের খেয়াল রেখো। এরপর রবিকে দেখি সে জঙ্গলে একটা বাড়ির দিকে নজর রাখছে। সুইন রাস্তায় বের হলে একটা গাড়িতে রুহি আর আবুল সেখানে আসে। রুহি বলে, পলক তোমার সাথে দেখা করতে চেয়েছে, গাড়িতে বসো। সুইন উঠতে না চাইলে রুহি এবং আবুল তাকে ভয় দেখায়। গাড়িতে যাওয়ার সময় আবুল বলে, আমাদের আরো শক্তিশালী হতে হবে। রুহি বলে, আমি পলকে বলেছি আমাদের মতো আরো একজন আছে যে মানুষের খুব ভালো নকল করতে পারে, তাই পল তোমাকে ডেকেছে কথা বলার জন্য। এরপর গাড়ি পলকের আস্তানার সামনে এসে দাঁড়ায়। রুহি আর আবুল আগেই চলে যায়। সুইন তখন ভয় ভয় সামনের দিকে এগিয়ে যায়। রবি তখন মোবাইলে ভিডিও করছিল আর সেই সময় দেখে সুইনও সেখানে। রবি বলে, আরে এটা তো সেই মেয়েটা। এরপর সবাই ভেতরে প্রবেশ করলে আমরা পলক সাহেবকে দেখতে পাই। সে বলে, মনে হয় সবাই চলে এসেছে, মিটিং তাহলে শুরু করা যাক। এই কথা বলে পলক একটা ভিডিও প্লে করে। ভিডিওতে একটা লোক বলছে, একটা পুলিশ অর্গানাইজেশন আমাদের লোকগুলোকে মেরে ফেলছে, আর এই অর্গানাইজেশনের হেড হচ্ছে একজন মহিলা। সে আমাদের একজনকে বন্দি করে রেখেছে এবং তাকে দিয়ে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সে খুব দ্রুতই আমাদের কাছে পৌঁছে যাবে, তাই আমাদের অন্য কোনো প্ল্যান তৈরি করতে হবে। এরপর পলক সাহেব বলে, আপনারা সবাই জানেন আমরা প্যারাসাইট, আমাদের জন্মই হয়েছে মানুষকে খেয়ে ফেলার জন্য। অন্যদিকে রবি পলকের একটি আস্তানায় ঢুকে পড়ে। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে সামনের দিকে এগোতে লাগলেই একটা মানুষের লাশ দেখে চমকে ওঠে। ফ্ল্যাশ সামনের দিকে ধরলেই আমরা দেখতে পাই অসংখ্য মানুষকে মেরে পলিথিন দিয়ে মুড়ে বেঁধে রেখেছে। রবি তখন সামনের দিকে এগোতে লাগলে পেছন থেকে আরেকজন ভেতরে প্রবেশ করে। রবি তখন একটা লাশের পেছনে লুকায়। লোকটা তখন ভেতরে ঢুকে তার মাথা পরিবর্তন করে খুঁজতে থাকে সেই ঘরে কেউ আছে কিনা। রবি তখন লোকটার সামনে পড়ে, কিন্তু চোখ অন্য জায়গায় থাকায় সে দেখতে পায় না। এদিকে পলক সাহেব বক্তৃতা দিচ্ছে, আমাদের বেঁচে থাকতে হলে মানুষকে মারা খুব জরুরি। যদিও মানুষ আমাদের থেকে অনেক দুর্বল, কিন্তু তারা সঙ্গবদ্ধ হয়ে আমাদেরকে খুব সহজেই ধ্বংস করে দিতে পারে, তাই আমাদেরও সঙ্গবদ্ধ হওয়া উচিত। আমরা সবাই চাইলে পুরো মানুষ জাতিকেই ধ্বংস করে দিতে পারবো। এদিকে রবি সেখান থেকে পালানোর রাস্তা খোঁজে। এরপর সামনে কাচের টুকরো পড়ে থাকায় সাবধানে সেদিকে যেতে লাগলে একটা কাঠের লাঠি পড়ে যেতে লাগে, কিন্তু সে কোনো মতে পা দিয়ে আটকায়। একটু সামনে গিয়ে লাইট ধরলে রবি চমকে ওঠে, কারণ এটার কেউ না, তার ছোট বোনের লাশ। রবি এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে। রবি তখন রেগে ওই প্যারাসাইটের উপর হামলা করা শুরু করে, কিন্তু তার কিছুই হয় না। রবি তখন দৌড়ে দরজা লাগিয়ে দেয়। এটা শব্দ পলক পেয়ে গেলে সে বলতে থাকে, আমাদের এলাকায় কেউ ঢুকে পড়েছে, তোমরা যাও এবং তাকে দেখিয়ে দাও আমাদের এলাকায় ঢোকার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। যাও, মেরে ফেলো ওকে। সবাই তখন সেদিকে যেতে লাগলে ধাক্কা লেগে সুইনের চাবির রিং সেখানে পড়ে যায়। রবি তখন ভয়ে পাগলের মতন জঙ্গলে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় পড়ে যায় আর সামনেই দেখে একটা কালো গাড়ি। এরাও রবিকে ধরতেই এখানে এসেছে। রবি তখন দৌড়ে তাদেরকে বলে, বাঁচতে চাইলে এখান থেকে পালা। তখনই সেখানে রুহি এবং তার দলের লোকেরা হাজির হয়। সামনে থাকা গুন্ডাটা বলে, তোমরা চলে যাও, আমাদের দুশ্মনী তোমাদের সাথে না। একজন প্যারাসাইট বলে, তোমরা কি এখানে বিনা অনুমতিতে এসেছো? গুন্ডাটা বলে, আমরা কেন অনুমতি নিতে যাব, যাও তো, তোমরা চলে যাও এখান থেকে। আরেকজন মনস্টার বলে, এখন তো এদেরকে মেরে ফেলতে হবে, আর কোনো অপশন নেই আমাদের কাছে। গুন্ডাটা তখন হেসে বলে, আরে বুড়া কয় কি? তখন চাকু নিয়ে সে সামনে এগিয়ে যেতে লাগে। প্যারাসাইটটা তখন সাথে সাথেই তাকে মেরে ফেলে। অন্য গুন্ডারা বুঝতে পারে না সেখানে কি হলো। সবাই মিলে তখন অ্যাটাক করার চেষ্টা করলে রুহি তাদের সবাইকেই মেরে ফেলে। সুযোগ পেয়ে রবি সেখান থেকে পালিয়ে যেতে লাগলে সুইনের সাথে তার ধাক্কা লাগে। সুইন বলে, আরে তুমি এখানে কি করছো, পালাও এখান থেকে। তারা দুইজনই দৌড় দেয়। এদিকে আবুল রুহিকে বলে, একজন এখান থেকে পালিয়েছে, আমি ওকে ধরতে যাচ্ছি, শোনো তুমি এই লাশগুলো পলকের আস্তানায় ঢুকিয়ে ফেলো। এদিকে পেট্রোল পাম্পে হাবুল রবির জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে রবি সেখানে চলে আসে এবং বলে, হাবুল দ্রুত চাবি দে তো। রবি দ্রুত গাড়ি চালু করে সামনের দিকে যেতে শুরু করে। হাবুল বলে, কি হয়েছে? রবি বলে, আরে বলছি, একটু পরেই বলছি। হাবুল বলে, আরে এই মেয়েটাকে তো এর আগে দেখিনি, গ্যাংস্টারের লোকেরা কি তোর পেছনে পড়েছে? রবি উত্তর দেয়, না, ওরা মারা গেছে, কিন্তু ওরা জানলো কিভাবে আমি এখানে আছি? কেউ তো ওদেরকে খবর দিয়েছে। তখনই হাবুল রবির উপর চাকু দিয়ে হামলা করে। সুইনও বলে, ও চলে এসেছে। আবুল উড়ে তখন গাড়ির বনেটে বসে আক্রমণ করে। সুইন বিপদ বুঝতে পেরে আবুলের সাথে ফাইট করে এক পর্যায়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করে। এদিকে সুইন ও আবুলের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। আবুল বলে, তুমি তো আমাদের মতো না, তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক প্যারাসাইট, এই খবরটা পলককে দিতেই হবে। এটা বলে আবুল পালাতে লাগলে সুইন তাকে মেরে ফেলে, আর এরপর সুইন নিজেই অজ্ঞান হয়ে যায়। এদিকে রবির জ্ঞান ফিল্ড এসে দেখে গাড়িটা একটা খাদের সামনে। রবি তখন হাবুলকে ডাক দেয় এবং বলে, গ্যাংস্টাররা তোমাকে বোকা বানিয়েছে। হাবুল উত্তরে বলে, তুই চলে যা, আমার সময় শেষ। এটা বলেই হাবুল মারা যায়। রবি তখন গাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে,
কিন্তু ততক্ষণে গাড়িটা খাদের দিকে যেতে শুরু করে। এদিকে সুইন জ্ঞান ফিরে দেখে রবি গাড়িতে ঝুলে আছে। সুইন তখন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা তখনও খাদের দিকেই চলে যাচ্ছে। বিপদে পড়ে সুইনের ভেতরে থাকা প্যারাসাইট রবিকে বাঁচায়। এদিকে আমরা ডালিয়াকে দেখি, সে ভিকটিমের কেসগুলো চেক করছিল। ওই সময় তার চোখ পড়ে সুইনের কেসের উপর। ডালিয়া বুঝতে পারে সুইনও একজন প্যারাসাইট। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ডালিয়া এবং তার হাজব্যান্ড কুদ্দুসকে দেখি শপিং করার শেষে গাড়ির পেছনে মালামাল লোড করছিলেন। ডালিয়া বলে, আমি পেমেন্ট রিসিপ্টটা নিতে ভুলে গেছি, এটা হলে পার্কিং ফ্রি হয়ে যাবে, তুমি দাঁড়াও তো, আমি আসছি। কুদ্দুস বলে, আজব মানুষ, হাজার হাজার টাকা শপিং করে এখন পার্কিং এর জন্য রিসিপ্ট নিতে যাচ্ছে। কুদ্দুসের গাড়ির উপর তখন একটা প্যারাসাইট পড়েছিল। প্যারাসাইটটা তখন বেরিয়েই কুদ্দুসের ভেতরে ঢুকে পড়ে। এদিকে ডালিয়া রিসিপ্ট নিয়ে যখন ফেরত যাচ্ছিল, ওই সময় কিছু লোক দৌড়াতে থাকে আর বলতে থাকে ও আমাদেরকে মেরে ফেলবে। ডালিয়া তখন দেখে কুদ্দুস ভেতরে প্রবেশ করেছে, আর ডালিয়া তখন কুদ্দুসকে অনেক ডাকে, কিন্তু কুদ্দুস কিছুতেই রেসপন্স করে না। ডালিয়া তখন কুদ্দুসের পিঠে হাত দিয়ে ডাক দিলে কুদ্দুস পেছনে তাকায়। তারপর তার মাথা পরিবর্তন করে ডালিয়ার উপর আক্রমণ করে, যার ফলে ডালিয়ার কান কাটা পড়ে। এরপর কুদ্দুস একটা বাচ্চা মেয়ের উপর আক্রমণ করতে গেলে ডালিয়া সেই মেয়েটাকে বাঁচায়। ডালিয়া একটা কেমিক্যালের বোতল নিয়ে স্টোর রুমে যায়, কুদ্দুসও তার পেছনে যায়। ডালিয়া বোতলটা কুদ্দুসের দিকে ছুঁড়ে মেরে কোনো মতে ধাক্কা দিয়ে বাইরে দিয়ে গেট লক করে দেয়। প্রিয় হাজব্যান্ডের এই অবস্থা দেখে ডালিয়া তো কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা রবিকে দেখি হোটেলে। রবি সুইনকে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমাদের কাছে একটা রাস্তাই খোলা আছে, পুলিশকে আমাদের সব সত্য জানাতে হবে, কিন্তু আমাদের নিজের পরিচয় গোপন করে। সুইন তখন বলে, আমি একজন পুলিশ অফিসারকে চিনি। রবি জিজ্ঞেস করে, তাকে কি ভরসা করা যাবে? হ্যাঁ, ছোট থেকে উনি আমাকে অনেক হেল্প করেছেন। সুইন আর রবি তখন একটা ফোন বুথে গিয়ে রফিক আঙ্কেলকে কল দেয়। রফিক তখন ফোন রিসিভ করে বলে, কি বলছেন? রবি বলে, এটা জানা জরুরি না, আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। নামচুন পাহাড়ের মাঝে পরিত্যক্ত একটা চার্চ আছে, সেখানে অনেক মনস্টাররা থাকে। তারা সেখানে অনেক মানুষকে মেরে ঝুলিয়ে রেখেছে, আর তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষকে নিমেষেই হত্যা করে ফেলতে পারে। এটা বলেই রবি ফোন রেখে দেয়। সুইন তখন বলে, তোমার কি মনে হয় আঙ্কেল কি যাবে? রবি বলে, না গেলে আবারও ফোন করব, কিন্তু ততক্ষণের জন্য আমাদেরকে লুকিয়ে থাকতে হবে। সুইন তখন বলে, কিন্তু আমাকে তো কাজে যেতে হবে। কাজে মানে কোথায়? সুইন বলে, সুপার মার্কেটে। এরপর রবি সুপার মার্কেটে কল দিয়ে বলে, আমি সুইনের কাজিন, সুইনের অনেক জ্বর হয়েছে, সুস্থ হলেই সে কাজে যেতে পারবে। সুইন তখন রবিকে বলে, আরে তুমি তো মিথ্যা খুব ভালো বলতে পারো। হারুন এদিকে গুগল ম্যাপ দেখে বলে, পাহাড়ের মাঝে সত্যি এমন চার্চ আছে, কিন্তু আমার মনে হয় না সেখানে কিছু পাওয়া যেতে পারে। তখন রফিক জিজ্ঞেস করে, আরে একবার গিয়ে দেখতে প্রবলেম কি? রফিক আরও বলে, যে ইনফরমেশন পেয়েছি তাতে মনে হচ্ছে এগুলো প্যারাসাইট। সত্যি যদি ওখানে প্যারাসাইট থাকে তখন কি হবে? আমরা কি টিম গ্রেকে জানাবো? হারুনের এই কথায় রফিক বলে, না, তোমার জানানোর কোনোই দরকার নেই, আমি যাচ্ছি। রফিক তখন ডালিয়ার কাছে গেলে ডালিয়া বলে, আমি আপনাকেই খুঁজছিলাম। রফিক জিজ্ঞেস করে, কেন? আপনি কি সুইনকে চেনেন? এখন পর্যন্ত দুইটা কেস হ্যান্ডেল করেছেন, একটার ছোটবেলার আর একটা এখনকার। রফিক বলে, হ্যাঁ চিনি, ও অনেক ভালো মেয়ে, আর গতকালই আমি ওর সাথে দেখা করেছিলাম, আর ওর কিছু বাহানার মধ্য দিয়ে আমি ওর চুলও পরীক্ষা করেছি, ও মোটেও প্যারাসাইট না। ডালিয়া তখন বলে, মনে হচ্ছে আপনি ওর অনেক ক্লোজ, তো আপনি এখানে কেন এসেছেন? রফিক বলে, কেউ একজন খবর দিয়েছে জঙ্গলের মাঝে একটা চার্চে প্যারাসাইটের বাসস্থান বানিয়েছে। ডালিয়া জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় এই ধরনের খবর বিশ্বাস করা ঠিক? রফিক বলে, আমি জানি না, কিন্তু ও যেভাবে বলল মনে হচ্ছে খবরটা সত্যি। তখনই একজন ডালিয়াকে মোবাইলে সেই চার্চের লোকেশন দেখায়। ডালিয়া তখন বলে, আপনার খবর আসলেই সত্যি, টিমদেরকে তৈরি হতে বলো। সবাই চার্চে যাওয়ার উদ্দেশ্যে তখন রওনা দেয়। প্রথমেই দূর থেকে ড্রোন দিয়ে দেখে সেখানে কেউ আছে কিনা। ডালিয়া বলে, চার্চের পাশে ওইটা কি? কন্ট্রোলার বলে, মনে হচ্ছে গুদাম ঘর। ডালিয়া তখন তার হাজবেন্ডকে বলে, এখানে কি কোনো প্যারাসাইট আছে? যদি থাকে তাহলে বাটন টিপতে ভুলবে না। সিকিউরিটি টিম তখন ডালিয়ার থেকে পারমিশন নেয় ভেতরে যাওয়ার জন্য। এরপর সিকিউরিটি টিম ভেতরে প্রবেশ করে ভেতরে তারা একটা জায়গায় অনেকগুলো লাশ দেখতে পায়। সেই তথ্য তারা ডালিয়াকে জানায়। আর এদিকে রফিক সেখানে একটা চাবির রিং দেখতে পায়। রিংটা হাতে নিয়েই সে বুঝতে পারে এটা সেই রিং যেটা সে সুইনকে দিয়েছিল। রিংটি তখন পকেটে ঢোকানোর সময় ডালিয়া সেখানে চলে আসে আর বলে, কি আপনি কি কিছু পেয়েছেন? না না, আমি কিছু খুঁজে পাইনি। গুদাম ঘরে আপনি কিছু পেয়েছেন? ডালিয়া বলে, না, আপনি নিজে গিয়ে দেখুন ওখানকার অবস্থা কতটা ভয়াবহ। এরপরই সেখানে ফরেনসিক টিম আসে। ফরেনসিক টিমের হেড বলে, আপনারা জানেন এখানে অনেক মানুষকে কেটে স্টোর করে রাখা হয়েছিল, তাই আমাদের ভিকটিমদের শনাক্ত করতে সময় লাগবে। ওখানে আমরা আনুমানিক 500 মানুষেরও বেশি টুকরা পেয়েছি। শনাক্ত করার জন্য এসব টুকরার ফরেনসিক টেস্ট করতে হবে, তারপর জোড়া লাগাতে হবে। ডালিয়া জিজ্ঞেস করে, তোমরা কি খুঁজে পেয়েছো চার্চ কার নামে ছিল? হেড তখন মনিটরে দেখায় নাম পলক।
বয়স 42 বছর। বিগত 15 বছর ধরে এই লোকটা চার্চের মাস্টার ছিল। ডালিয়া জিজ্ঞেস করে, তাহলে এখন সে কোথায়? হেড উত্তর দেয়, কিছু সপ্তাহ আগে উনার ওয়াইফ পুলিশের কাছে তার হাজব্যান্ড নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন। এখন ওনারা দুজনই নিখোঁজ। ডালিয়া বলে, মনে হয় তারা দুজনই প্যারাসাইট হয়ে গেছে। চার্চে কি তোমরা কিছু পেয়েছ? হেড বলে, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু সেখানে কোনো প্রমাণই পাইনি। মনে হয় তারা সব প্রমাণ নষ্ট করে পালিয়েছে। তখন ডালিয়া পুলিশ অফিসারদের দায়িত্ব দেয় চার্চের মাস্টারকে খুঁজে বের করার। পরবর্তী দৃশ্যে আমরা হারুনকে গাড়ি নিয়ে একটা জায়গায় যেতে দেখি। হারুন গাড়ি থামিয়ে ঘরটির ভেতর প্রবেশ করলে আমরা দেখতে পাই পলককে। হারুন পলককে বলে, আপনাদেরকে জীবিত দেখে খুশি হলাম। পলক বলে, তুমি আমাদেরকে সঠিক টাইমে খবর দিয়েছো বলেই আমরা আজ জীবিত আছি। হারুন তখন বলে, আরে এটা তো আমার দায়িত্ব ছিল। পলক বলে, তুমি কি জানতে পেরেছো পুলিশকে খবর কে দিয়েছিল? হারুন উত্তর দেয়, না, এখনো পাইনি। কেউ একজন পরিচয় গোপন করে পাবলিক বুথ থেকে ফোন করেছিল। তখন রুহি বলে, এটা হয়তো আমার হোস্টের ছোট ভাই হতে পারে, ওকে দ্রুত খুঁজে বের করে মেরে ফেলতে হবে। পলক বলে, কিন্তু ওকে মারার জন্য তো একজন গিয়েছিল। রুহিও বলে, ও মারা গিয়েছে, দেখি মনে হয়েছিল আমাদের প্রজাতির কেউ একজন মেরে ফেলেছে। হারুন তখন বলে, আপনারা কয়েকজন বেঁচে আছেন কেন? আপনারা নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছেন, আর বিশ্বাসঘাতককে আমার একদমই পছন্দ না। পলক অবাক হয়ে বলে, বিশ্বাসঘাতক? হারুন তখন বলে, না মানে আমি এটা বোঝাতে চাইনি। যাই হোক, এই জায়গাটা আপনাদের জন্য সেফ তো? পলক বলে, যতদিন হান্টিং ডগ বেঁচে আছে ততদিন কোনো জায়গায় আমাদের জন্য নিরাপদ না। পলক হারুনকে একটা চাকু দিয়ে বলে, আমরা হান্টিং ডগকে মারতে পারবো না, কিন্তু তুমি পারবে। এরপর আমরা রবি আর সুইনকে টিভি দেখতে দেখি। রবি বলে, টিভিতে প্যারাসাইট নিয়ে কোনো খবরই হচ্ছে না। সুইন বলে, তারা হয়তো মানুষদেরকে ভয় দেখাতে চায় না। এই সময় সুইনের মোবাইলে রফিক কল করে রবি ফোন রিসিভ করতে বলে। সুইন ফোন রিসিভ করলে রফিক বলে, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি আপনাকে জানাচ্ছি। রবি তখন সুইনকে বলে, কি কিছু জিজ্ঞেস করলে না কেন? সুইন বলে, জিজ্ঞেস করলে আঙ্কেল বুঝে যেত আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে। রবি বলে, আমি পুলিশদেরকে কম বিশ্বাস করি, তুমি কোনো ফাঁকা স্থানে তাকে আসতে বলো তো। সুইন তখন রফিককে একটা পার্কের অ্যাড্রেস সেন্ড করে। রফিক সেই অ্যাড্রেস পেয়ে সেখানে বের হলে ডালিয়া তাকে দেখে ফেলে। সুইন এবং রবি পার্কে গিয়ে দেখে রফিক আগে থেকেই সেখানে বসে আছে। রফিক তখন সুইনকে বলে, এই ছেলেটাকে? রবি বলে, আমি আর সুইন একই অনাথ আশ্রমে বড় হয়েছি, আর এখন আমি ওর গার্জিয়ান। রফিক বলে, তুমি একটু দূরে থাকো তো, আমি সুইনের সাথে একা একা কথা বলতে চাই। রফিক সুইনকে জিজ্ঞেস করে, আমি যে চাবি রিং দিয়েছিলাম সেটা কোথায়? সুইন উত্তর দেয়, আমি তো ওটা হারিয়ে ফেলেছি। রফিক তখন সুইনকে রিংটি দেখালে সুইন জিজ্ঞেস করে, আরে আপনি এটা কোথায় পেয়েছেন? রফিক বলে, আমি একটা চার্চে এই রিংটা খুঁজে পেয়েছি, তুমি চাইলে আমাকে সবকিছু খুলে বলতে পারো। এদিকে ডালিয়াও পার্কের কাছে চলে আসে। তখনই তার হাজব্যান্ড সিগন্যাল দেখায়, আর ডালিয়া বুঝতে পারে এখানে একজন প্যারাসাইট আছে। সুইনও শব্দ অনুভব করে বলে, এখনই আমাদেরকে পালাতে হবে, কিন্তু রফিক তাকে ধরে রাখে সবকিছু জানানোর জন্য। ডালিয়া তখন শটগান নিয়ে ভেতরে ঢুকে পড়ে আর এদিক সেদিক শুট করতে লাগে। রবি তখন ধাক্কা দিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা রুমের ভেতর লুকায়। এদিকে হারুন আর ডালিয়ার পুরো ফোর্স সেখানে হাজির হয়। হারুন বলে, যাও দ্রুত ভেতরে যাও। সবাইকে ভেতরে পাঠিয়ে দিয়ে হারুন সেখানে থেকে যায়। এদিকে ডালিয়া সুইনকে খুঁজতে থাকে। সুইন হঠাৎই রবিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। রবি তখন বুঝতে পারে এটা সুইন না, হাইডি। রবি বলে, আমি বাইরে গিয়ে একটা গাড়ি চুরি করে 3 বার হর্ন দিলে তুমি চলে এসো। সুইন বলে, যা করা তাড়াতাড়ি করো, আমাদের হাতে একদমই টাইম নেই। সুইন তখন ডালিয়াকে ডিস্ট্র্যাক্ট করলে রবি সেখান থেকে বাহিরে চলে যায়। বাহিরে হারুন গাড়ি থেকে পলকের দেওয়া ছুরিটা নেয় এবং ডালিয়ার হাজব্যান্ডকে গাড়ি থেকে বের করে চাকু মারতে থাকে। এটা আবার রবি দেখতে পেয়ে যায়। এদিকে ডালিয়ার পুরো টিম চারদিক দিয়ে সুইনকে ঘিরে ধরে। ডালিয়া বলে, এই রাক্ষসীটাকে আমার জীবিত চাই, কিন্তু কিছু বললে ওকে মেরে ফেলো। এতগুলো গানের মুখে পড়ে সুইন তো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়, আর হারুন কুদ্দুসকে মারা শেষে চাকু তার গাড়িতে লুকিয়ে সেখান থেকে সরে পড়ে। রফিক দেখতে পায় সুইন মাটিতে পড়ে আছে। সে তখন সুইনের কাছে যেতে লাগলে বাধা দেয়, কিন্তু রফিক কারো কথাই শোনে না। রফিক সবাইকে বলে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করো, কিন্তু ওরা বলে, আপনি সরে যান তো, ওকে মারার অর্ডার আছে, যে কোনো মুহূর্তে সে প্যারাসাইট হয়ে যেতে পারে। এদিকে ডালিয়া বাইরে এসে দেখে তার হাজব্যান্ড আর এই দুনিয়াতে নেই। সে তখন অনেক রেগে যায়। হেলমেটটা নিয়ে সে সুইনের মাথায় পরিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লানেশন। এই ওয়েব সিরিজের টোটাল 6টি এপিসোড, যার মধ্যে আজকে আমরা প্রথম 3টি এপিসোড এক্সপ্লেন করেছি, আর বাকি 3টি এপিসোড পরবর্তী ভিডিওতেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।